আমরা বাঙালিরা দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য জানি, দেবী সতীর 51 শক্তিপীঠের পবিত্র কাহিনীও জানি, কিন্তু ভারতের এক আচার্য আধ্যাত্মিক অধ্যায় অষ্টবিনায়ক গণপতি মন্দির, তার কথা আমরা কতজন জানি? শ্রী গণেশের 8টা প্রধান গণপতি মন্দির খুব বিখ্যাত। এই 8টি প্রাচীন গণপতি মন্দির শুধু মহারাষ্ট্রের নয়, পুরো ভারতের আধ্যাত্মিক ও ঐতিহ্যের এক অমূল্য রত্ন। প্রতিটি মন্দিরে রয়েছে আলাদা কাহিনী, আলাদা শক্তি আর এক অদ্ভুত অলৌকিক টান। এই মন্দিরগুলোর গণেশ মূর্তি আশীর্বাদ স্বরূপ, স্বয়ং উৎপন্ন, কোনো কারিগর দ্বারা সৃষ্ট নয়, এবং ভক্তদের ভিড়ে সবসময় এই মন্দির পরিপূর্ণ থাকে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব শ্রী মহাগণপতি মন্দির রঞ্জনগাঁও। কিভাবে আসবেন, কত খরচ, প্রসাদ কিভাবে পাবেন, সকল তথ্য ভিডিওতে দেওয়া থাকবে। বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যারা আসতে পারছেন না, তারা আমার ভিডিওর মাধ্যমে এই গণেশ মূর্তি দেখে নিন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহারাষ্ট্রে যে 8খানা গণেশ মন্দির আছে, যে গণেশ মন্দিরগুলো হচ্ছে নিজের থেকে উৎপত্তি হয়েছে, যেগুলো আমরা জানতে পেরেছি। তো সেই গণেশ মন্দিরের মধ্যে একটা গণেশ মন্দির হচ্ছে রঞ্জনগাঁও মহাগণপতি মন্দির, এবং সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব। তো এখন ঘড়ির কাটার টাইম হচ্ছে বিকাল 4:56। আর আমি এখন হচ্ছে বাস স্টপে। এখান থেকে আমরা বাসে আমরা আমাদের বাস স্টপ থেকে বাসে উঠলাম, এবং বাসে ওঠার পরে এখানে কিন্তু প্রচুর ভিড়, যার জন্য আমরা দাঁড়িয়ে যাচ্ছি। আর আমাদেরকে বাসে ভাড়া নিল এক একজনের করে 40 টাকা। রঞ্জনগাঁও পুনে শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। পুনে থেকে যারা পার্সোনাল গাড়ি করে আসতে চাইছেন, তারা অহিল্যনগরগামী হাইওয়ে ধরে এই রঞ্জনগাঁও মন্দিরে আসতে পারেন। আর যারা বাসে অথবা বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাইছেন, তারা প্রথমে পুনে থেকে ওয়াগলি আসুন। ওয়াগলি থেকে কারেগাঁওগামী বাস ধরে নেমে পড়ুন রঞ্জনগাঁও। এখন সময় বিকাল 5:33, এবং আমরা পৌঁছে গেছি রঞ্জনগাঁওতে। আর এখান থেকে আমরা এখন পায়ে হেঁটে কিছুটা পথ, বাস স্টপ থেকে কিছুটা পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে মন্দিরের সামনে, এবং সেখানে একটা গেট আছে, সেই গেটটাও আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সামনে ওই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসেছে। যদি মন্দির ঘুরে সময় পাই, অবশ্যই আপনাদেরকে মেলাও দেখাবো। আর আকাশটাও কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে, এবং মেলাটা আপনারা দেখুন, নাকরদোলা এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি সেখানে কিন্তু রেখেছে। রঞ্জনগাঁও বাস স্টপ থেকে কিছুটা পথ হেঁটেই আপনারা পৌঁছে যাবেন মহাগণপতি মন্দিরের একদম গেটের সামনে, এবং এই গেটের আশপাশেই আপনারা পাবেন প্রচুর গাড়ি রাখার পার্কিং। পৌঁছে গেলাম একদম, কিন্তু মন্দিরের যে গেট, গেটের একদম সামনে পৌঁছে গেলাম। আর এখানে এসে দেখছি প্রচুর মানুষ এখানে ফটো তুলছে, তারা নিজেদের মতো করে ফটো তোলার চেষ্টা করছে। আর একদম এই সাইডে হচ্ছে রাস্তা, এই যে পেছনে যাচ্ছে রাস্তা, আর এই দিকটাতেই হচ্ছে সেই মন্দিরের গেট, এবং আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করব। তার আগে এখানে আমরা কিছু ফটো তুলবো, এবং তার জন্য আমি ক্যামেরাও নিয়ে এসেছি। আর এর মাধ্যমে ফটো তুলে তারপর আমরা ভেতরে যাব। দুই সাইডে কিন্তু দুইখানা এরকম হাতি তৈরি করা আছে গেটের। এই সাইডে একটা হাতি, আর ওই সাইডে কিন্তু আরেকটা হাতি তৈরি করা আছে। আর এইখান থেকে কিন্তু মানুষ সব যাতায়াত করছে, সবাই কিন্তু ফটো তুলছে, এবং এইখানকার যে ভিউ, এটা অনেক সুন্দর, যার জন্য মানুষ সব এখানে এসে কিন্তু ফটো তুলছে। এখন আমরা প্রবেশ করছি গেট দিয়ে মন্দিরের ভেতরে যাওয়ার পথে আমরা যে জিনিসটা দেখলাম সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, যে মহারাষ্ট্রে যে 8টা গণেশের যে স্বয়ংসম্ভ যে মূর্তি আছে, তার কিন্তু ডিজাইন কিন্তু এখানে করা আছে। এই সাইডে আপনারা 4খানা দেখতে পাবেন। আর এই সাইডে যদি আমরা যাই, এদিক থেকে দেখলে এদিকেও কিন্তু এরকম যে 4টে আছে, সেগুলো মাটিতে লেখা আছে, ওগুলো আমি পড়তে পারছি না। দেখুন উপর থেকে কিন্তু নিচে অবধি। আর এখান থেকে রাস্তা, আমরা এখান থেকে যাব অবশ্যই।
প্রচুর মানুষ কিন্তু এসছে, আর পেছন দিক থেকে কিন্তু ভিউটা এরকম লাগছে গেটের। প্রচুর মানুষ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন কত গাড়ি, এখানে বাইক আছে এবং এই সাইডটাতে কিন্তু গাড়ি আছে। মন্দিরের বাইরে আপনারা ফুল, মিষ্টি এবং পূজার নানা যাবতীয় দ্রব্য দেখতে পাবেন, যেগুলো আপনারা ন্যায্য মূল্যে কিনে পূজা দিতে পারবেন। এই দিকটাতে আছে প্রচুর পরিমাণে ফুলের মালা এবং বিভিন্ন রকম প্রসাদের জন্য কিন্তু দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে খরিদ করতে পারেন। এইখানটাতে আমরা জুতো খুলে রাখলাম, এখানে জুতো রাখার জন্য মাত্র 2 টাকা করে দিতে হচ্ছে। আর জুতো দেখুন এখানে কিন্তু সব জুতো রাখা আছে, মানে যারা যারা এখানে আসবে সবাই কিন্তু এখানে জুতো রাখতে পারবে। আর জুতো রেখে এরকম একদম খালি পায়ে আপনাদেরকে যেতে হবে। তো আমরা এবার যাবো মন্দিরের ভেতরে। এখন সন্ধে হতে যায় এবং সন্ধে এখনও হয়নি, এখনও 20 মিনিট বাকি আছে সন্ধে হওয়ার। তো এই যে 20 মিনিট হয়তো আমরা ভেতরে থাকবো এবং সবটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। জুতো কিন্তু অ্যালাউ নেই, সেই জন্য এখানে একটা মানে ব্যানার কিন্তু টানিয়ে রেখেছে এবং যাদেরকে দেখবেন সবাই কিন্তু খালি পায়ে এখান থেকে আসছে, কিন্তু ভেতরেও কিন্তু জুতো রাখার জায়গা আছে। ঠিক আছে, তো আমরা যাচ্ছি সেই ভেতরে আর দেখাবো ভিতরে যে জুতো রাখার জায়গা আছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু বাইরে জুতো রেখে এসেছি, এখানেও কিন্তু ভেতরে এসেও কিন্তু জুতো রাখার জায়গা আছে। আর এটা হচ্ছে শেষ। अंकल जी मतलब चप्पल रखने के लिए कितना लेते हैं? 2 रुपये। 2 रुपये। बाहर भी 2 ले, इधर भी 2 है ना? हाँ ठीक है, वही पूछ रहे हैं। अच्छा, তো এবার আমরা যাব কিন্তু ভেতরে। আর দেখুন এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, প্রবেশ পথ এই দিক দিয়ে। আর এরকম ভেতরে যাওয়ার পরে কিন্তু এখান থেকে লম্বা লাইন আছে, এরকম লাইনে আমাদেরকেও দাঁড়াতে হবে। এখন টাইম 6টা বেজে 10 মিনিট এবং এখানে কিন্তু সন্ধে হয়ে গেছে। আর আমরা চললাম হচ্ছে, প্রবেশ করলাম মানে গণপতিকে দর্শন করার জন্য। তো আমরা অনেকক্ষণ ভাবছিলাম যে যাবো কি যাবো না, কারণ হচ্ছে এখানে 2 ঘন্টার মতো টাইম লাগতে পারে। এই তো সামনে এরকম যাচ্ছি, কিছু দূর গিয়েই কিন্তু প্রচুর ভিড়, লাইন দিতে হবে এবং একটু একটু করে পাস হবে, একটু একটু করে যেতে হবে। তো সেজন্য ভাবছিলাম যে যাবো কি যাবো না। আবার এখানে কিন্তু 100 টাকায় মানে দর্শন করার জন্য পাস আছে। তো পাশে আমরা ভাবলাম যে ঠিক আছে, যখন এসছি হেঁটেই দর্শন করি, কারণ আমরা এখান থেকে পাশেই থাকি। তো এখান থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে হচ্ছে আমরা থাকি। তো বললাম 2 ঘন্টা লেট করলে কোনো অসুবিধা নেই, আমরা গাড়ি পেয়ে যাবো, যেতে অসুবিধা হবে না। তার জন্য আমরা হেঁটেই যাচ্ছি, মানে হেঁটে বলতে কি লাইন দিয়ে যাচ্ছি। গণেশ চতুর্থীর সময় এত ভিড় থাকে যে এগুলো সব কিন্তু এখানে সব মানুষের লাইন থাকে এবং এখন অতটা ভিড় নেই। আর এখান থেকে শুরু হয়ে গেছে লাইন এবং এখান থেকে এক এক করে লাইন ছাড়বে, এক এক করে এগোতে হবে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে দর্শনে আসেন। বিশেষ করে গণেশ চতুর্থীতে মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তির সুরে পরিবেশ পবিত্র হয়ে যায়। এখন টাইম 6টা বেজে 32 মিনিট। আমরা কিছুটা দূর এগিয়ে আসলাম এবং এখানকার যখন ওপরে কিন্তু পাথরের একটা ছাদ তৈরি করে আছে, আর এখানে গরম আছে, তার জন্য ফ্যান লাগানো আছে। আরও কিছুটা টাইম হয়তো আমাদেরকে যেতে হবে। আমাদের অলরেডি আমরা 20 মিনিট লেট করেছি। দেখি একদম মন্দির পর্যন্ত যেতে আমাদের কতক্ষণ সময় লাগে। কথিত আছে, ভগবান শিব যখন ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করতে যাচ্ছিলেন, তখন তিনি প্রথমে মহাগণপতির আরাধনা করেন। এই স্থানে ভগবান গণেশ মহাগণপতি রূপে প্রকাশিত হন। প্রায় 40 মিনিট পরে আমরা একদম চলে আসলাম মন্দিরের সামনে। আর এখন দেখুন মন্দিরের সামনের থেকে ভিউটা ঠিক এরকমই আছে। আর একটু পরেই, অন্তত মনে হয় 15 মিনিট পরে আমরা পৌঁছে যাব এবং পরবর্তীতে সেখানে গিয়ে যে গণেশের যে মূর্তি আছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি এবং এখানে যেগুলো যা দেখছেন সব কিন্তু কাঠের তৈরি। এগুলো সব, ওইদিকে দেয়ালগুলো সব পাথরের তৈরি। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি, ঐতিহ্য ও সমাজের মিলনের প্রতীক। প্রতিটি দর্শনার্থী এখানে এসে অনুভব করেন এক গভীর শান্তি। এখানকার গণপতি দেবতা মহাগণপতি নামে পূজিত হন, যিনি শক্তি, জ্ঞান আর বিজয়ের প্রতীক। এখন আপনারা দর্শন করছেন মহাগণপতিকে এবং এখনই কমেন্ট বক্সে লিখুন গণপতি বাপ্পা মোরিয়া। আমাদের হয়তো দর্শন করতে,
হ্যাঁ 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগতে পারে, কিন্তু না আমাদের অত টাইম লাগেনি। আমরা প্রায় 50 মিনিটের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। এখন বাজতে যায় 6টা, আর আমরা শুরু করেছিলাম হচ্ছে সরি 1 মিনিট টাইমটা দেখে নেই, এখন 7টা বাজে, মানে 6টায় 10-এ শুরু করেছিলাম আর এখন বাজে হচ্ছে 7টা। তো আমরা দর্শন করলাম খুব ভালোভাবে এবং আমাদের কিন্তু খুব একটা টাইম লাগেনি, খুব তাড়াতাড়ি লাইন কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর আমরা এবার যাবো আরেকটা শিব মন্দির দেখতে। চলো শিব মন্দিরটা আমরা দেখে আসি। আমি দেখেছি যেখানে যেখানে গণেশ মন্দির থাকে তার পাশে কিন্তু শিব মন্দির করা আছে। কারেগাঁও বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে রঞ্জনগাঁও। কারেগাঁওতে আমি একটা মন্দির দেখেছিলাম, সেখানে কিন্তু একটা শিব মন্দির ছিল। মন্দির থেকে বাইরে আসলাম এবং মন্দিরের ভেতরে যে মূর্তি আপনাদের কিন্তু দেখালাম, আর বাইরে আসার পরে ভিউটা কিন্তু সম্পূর্ণ এরকম। এবার আমরা যাবো হচ্ছে একটা মানে শিব মূর্তি দেখতে, যেটা হচ্ছে সামনেই আছে এইখানটাতে। তো সিঁড়ি এরকম নিচে দিয়ে সিঁড়ি দিয়ে যেতে হবে। তো চলো আমরা সেইখানটাতে যাই। দেখুন এইখানে কিন্তু একটা জলের ট্যাঙ্কি আছে, पीने का पानी है ना? हाँ ये पीने के लिए। हाँ ये হচ্ছে খাওয়ার জল। আর এইখানটা হচ্ছে শিব মূর্তি এবং এরকম উপর থেকে আসতে হবে কিন্তু নিচে এই যে সিঁড়ি বেয়ে, ঠিক আছে সিঁড়ি বেয়ে আসতে হবে। तो आप कहाँ से हो? तुम कहाँ से हो? मैं तुमको मैं कोलकाता से हूँ। हाँ लगा ही मेरे को इसलिए पूछा। बहुत बढ़िया। क्या ये कर रहे हैं क्या? हाँ वीडियो कर रहे हैं, ब्लॉग करो करो हाँ, ब्लॉग बनाने के लिए, यूट्यूब के लिए। यूट्यूब के लिए हाँ। वाह बहुत बढ़िया। এখন দাঁড়িয়ে আছি শ্রী মহাদেব মন্দিরের সামনে, আর এখানে কিন্তু হালকা করে একটা লাইন লেগেছে মহাদেবকে দেখার জন্য, দেখুন। এবং সামনে কিন্তু পাথরের মন্দির আর সঙ্গে লাইট আছে, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা প্রবেশ করব এখন। গণেশ মন্দির থেকে কিছুটা এরকম দূরে আসলে আপনারা দেখতে পাবেন দেয়ালের গায়ে সব এরকম চিত্র আঁকানো আছে। তো এক এক করে আপনাদেরকে দেখায়, আর পাশেই কিন্তু এরকম নাম লেখা আছে যে কী বিষয়ে কী চিত্র। তো এই যে সব কিছু কিন্তু সব পাথরের গায়ে এরকম চিত্র আঁকানো আছে, কাঠের উপরে কিন্তু আঁকানো। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম কাঠের উপরে এই চিত্র আঁকানো রং দিয়ে। তো আর এই দিক থেকে ফুল যে লম্বা লাইন যদি আপনারা দেখেন ঠিক এরকম, এই যে পেছনটা দেখুন ঠিক এরকম দেখা যাবে। আর এক এক করে আপনাদেরকে দেখাই, এখানে কিছু একটা দেখাচ্ছে যমরাজের বিষয় হবে, যেটা বোঝা যাচ্ছে। এখানে ভগবান শিবকে দেখানো হচ্ছে। আর আমি যদি আমরা সামনে যাই, এখানে ভগবান শিব হচ্ছে গণেশের উপাসনা করছে, এরকম একটা কিছু দেখানো মানে ফটোতে দেখানো হয়েছে। এখানেও কিন্তু ভগবান শিব গণেশের উপাসনা করছে মহাগণপতি, সেই চিত্র কিন্তু দেখানো হয়েছে। এবং এখানে যে ভগবান শিব একজন অসুরকে ত্রিশূল মেরেছে সেই চিত্র এখানে দেখানো হচ্ছে। আর এখানে দেখুন সাধুরা কিন্তু গণেশ পূজার যে গণেশের উপাসনা করছে। এবং এভাবেই আপনারা যদি দেখেন এদিকে লাইট আছে, খুব সুন্দর সুন্দর দৃশ্য। এবং এখানে অনেক মানে রাজা মহারাজাদের কিন্তু দেখানো হচ্ছে। আর এই দিকটাতে আরও কিছু আছে, দেখুন এখানে সাধু সন্তরা আছে যারা মন্দিরের বাইরে প্রণাম করছে। এবং প্রথম যখন মন্দির নির্মাণ হয় তখন ঠিক এরকম দেখতে ছিল, সেটা কিন্তু ছবির মাধ্যমে এখানে আঁকিয়ে রেখেছে। আবার যদি দেখেন এখানে পরপর সব এক একটা ছবি কিন্তু এখানে আঁকানো আছে, খুবই সুন্দর। এবং এই বিস্তারিত একটা কিছু একটা দেওয়া আছে, দেখুন এখানে অত্যন্ত সুন্দর। সন্ধেবেলায় যখন ঘণ্টার ধ্বনি আর আরতির আলো একসঙ্গে মিশে যায়, মনে হয় যেন দেবতারা নিজেরাই এই ভূমিতে এসে উপস্থিত হয়েছেন। এখানে যখন আরতি শেষ হয় সন্ধেবেলা, আরতির পরে আপনারা মন্দিরের বাইরে এরকম একটা দেখতে পাবেন, খাবার ঘর, ক্যান্টিন। তো এখানে আপনারা ফ্রিতে কিন্তু খাবার পাবেন। এবং এখানে যে আপনারা একটা কুপন নিতে হবে বাইরে থেকে, এবং কুপন নেওয়ার পরে আপনারা একদম ফ্রিতে খাবার পাবেন। কুপন নিয়ে নিলাম, এবার আমরা ক্যান্টিনের মধ্যে প্রবেশ করছি। একেবারে ঝা চকচকে পরিবেশ, অনেক সুন্দর। এটা হচ্ছে এখানকার ক্যান্টিন, একদম ক্লিন। আর থালা কিন্তু সবাইকে দিয়ে রেখেছে এবং শুধু আমাদেরকে বসতে হবে। আর আমরা ছিলাম লাইন দিতে হয়েছিল, লাইনের সামনে ছিলাম এবং অনেকে কিন্তু লাইন দিয়ে আর তারা আসছে এবং আমরা এইখানটাতে বসবো।
বসে পড়লাম দুইজনে একটু ক্ষুধার্ত পেটকে শান্ত করার জন্য। দুপুর এবং রাতে এখানে প্রসাদ দেওয়া হয়ে থাকে। আপনারা শুধুমাত্র এই ক্যান্টিনের সামনের যে কাউন্টার ওখান থেকে কুপন নেবেন এবং কুপন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভেতরে প্রবেশ করে খাবার পেয়ে যাবেন। প্রসাদে আমাদেরকে দিয়েছে ফ্রাইড রাইস, ভাত এবং কিছু সবজি আর সঙ্গে কিছু লুচি পুরি। খাবারের টেস্ট কিন্তু অনেক ভালো আছে। এখন কিন্তু আমরা চলে এসেছি মেলায়। আর দেখুন মেলায় কিন্তু এরকম প্রচুর লোক, প্রচুর বাচ্চারা কিন্তু অ্যাক্টিভিটি করছে। ঠিক এরকমটাই মেলা আছে। আর আমরা যাবো আরও সামনে গিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি মেলায় কী কী আছে না আছে, দেখতে থাকুন। नाम क्या है तुम्हारा? विराज। विराज जी कहाँ से आया? शिरूर। शिरूर, मतलब इधर है ना शिरूर? हाँ, मैं कोलकाता से आया हूँ। अच्छा लग रहा है क्या इधर? हाँ। এরকম মন্দিরে বসে শান্তির একটা নিরিবিলি পরিবেশ, সত্যি মনটা শান্ত হয়ে যায়। এই দেখুন এখানে কিন্তু মন্দিরে একটা প্রাচীর, আর ওই দিকটাতে আছে সেই মন্দিরটা, এই যে। আর এখানে আমি বসে আছি, একদম পরিবেশ একদম শান্ত, খুবই ভালো লাগছে। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি সত্যি খুব ভালো লেগে থাকে এবং আজকে যে আমি ইতিহাসগুলো বলার চেষ্টা করেছি সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দেবেন এবং অন্যকে জানার জন্যই কিন্তু শেয়ারটা করতে হবে। আর আরও পরবর্তীতে মহারাষ্ট্রে আমি যাতে এরকম ধরনের ভ্লগ আমি নিয়ে আসতে পারি, বা এখানকার যে পাহাড়গুলো আছে সেগুলো ঘুরে দেখাতে পারি, এখানকার সমুদ্রগুলো ঘুরে দেখাতে পারি, ইতিহাসের যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে দেখাতে পারি। এগুলো যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো বাই, সবাই ভালো থাকবেন।